আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ফার্মের কর দায় নির্ণয়। তো অংশীদারি ফার্মের কর দায় নির্ণয় করার জন্য আমাদের আগে কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয় করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে অংশীদারির মধ্যে ফার্মের মোট আয় বন্টন করতে হবে। যে আয়টা আমরা ক নাম্বারে পাবো সেই ক নাম্বারের আয়গুলোকে কি করব, আমরা অংশীদারের যতজন অংশীদার আছে ততজন অংশীদারের মধ্যে আমরা আনুপাতিক হারে বা পোস্টের মধ্যে অনুপাত দেওয়া থাকবে, সেই হারে আমরা কি করব, অংশীদারীদের মধ্যে সেই আয়টা বন্টন করব। এটা অন্যভাবে বলতে পারে ফার্মের হতে প্রাপ্ত অংশীদারীদের আয়। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাজ হবে কি, টোটাল ফার্মের আয় কত সেটা বের করা। সেকেন্ড স্টেপে কাজ হবে টোটাল আয়টাকে যতজন অংশীদার থাকবে যে অনুপাতে বলবে সেই অনুপাতে তাদেরকে ভাগ করে দেওয়া। ঠিক আছে, তারপরে আমাদের অংশীদারি প্রত্যেক অংশীদারীদের আলাদা আলাদা কর দায় নির্ণয় করতে বলে, অথবা টোটাল ফার্মের কর দায় কত সেটা বের করতে বলতে পারে। ঠিক আছে, অংশীদারীদের মোট আয় নির্ণয়। আমাদের কি বললাম যে প্রথম কাজ হচ্ছে অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয়, দ্বিতীয় কাজ হচ্ছে মোট আয় অংশীদারীদের মধ্যে বন্টন করা, 3 নাম্বার কাজ হচ্ছে অংশীদারীদের প্রত্যেকজনের আলাদা আলাদা আয় কত সেটা বের করা। এখন এই খ আর গ এর মধ্যে পার্থক্য কি? খতে হচ্ছে ফার্ম থেকে সে কত টাকা পেলো, কে কত টাকা আয় করলো সেটা, আর গ নাম্বারে হচ্ছে ফার্ম থেকে যেটা পাইছে সেটা তো থাকবেই, প্লাস অংশীদারীদের যদি নিজেদের ব্যক্তিগত কোনো আলাদা কোনো খাত থেকে আয় থাকে সেগুলো আমরা এই 3 নাম্বার কাজের মধ্যে আমরা দেখাবো। ঠিক আছে, এখানে সবই হচ্ছে আয় নিয়ে কাজ। তো এইগুলোর প্রত্যেকটার আবার আলাদা আলাদা কর দায় নির্ণয় করতে বলে, প্রত্যেকটার আলাদা আলাদা কর দায় নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকটার যখন আলাদা আলাদা কর দায় নির্ণয় করতে বলবে তখন বলতে পারে যে ফার্মের কর দায় নির্ণয় করো, আবার বলতে পারে যে প্রত্যেক অংশীদারীদের আলাদা আলাদা কর দায় নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের নর্মালি প্রত্যেক অংশীদারীদের আলাদা আলাদা কর দায় সচরাচর চায় না, ফার্মেরটাই শুধু চায়। তো প্রত্যেকটা যদি ব্যক্তির আলাদা আলাদা কর নির্ণয় করতে হয় তাহলে অনেক বড় হয়ে যায়। যেমন 3 জন অংশীদারি যদি থাকে, 3 জনের জন্য 3 বার আমাদের কর দায় নির্ণয় করতে হবে। ফার্মেরটা তো করতেই হবে, প্লাস 3 জনেরটা করতে হবে। তো আমাদের কি কি চাইতে পারে সেটা আমরা অঙ্কে গেলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। তো আমাদের এখন কাজ হচ্ছে কি, প্রথমেই শিখতে হবে অংশীদারীদের অংশীদারি ফার্মের মোট আয় কিভাবে নির্ণয় করতে হয়, যেটা আমরা প্রথম ছকের মাধ্যমে আমরা দেখাইছি। তো প্রথমেই কি থাকতেছে, প্রথম ছকে প্রথম আমাদের ছকের মধ্যে বলতেছি, প্রথম কাজ হচ্ছে অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয়। ফার্মের নাম থাকবে, করদাতা থাকবে। ঠিক আছে, করদাতা কারা সেটা থাকবে, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 19-20। আমাদের প্রথমে কাজ হবে কি, কোম্পানি আইনের মতো কোম্পানি কর দায় যখন নির্ণয় করছে মানে ওই রকম ভাবে প্রথমে আমাদের বের করতে হবে কি, লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ খুঁজতে হবে পোস্টের মধ্যে। ঠিক আছে, এটা আমরা বসানোর পর আমরা যোগ করব কি, অননুমোদনযোগ্য ব্যয়। ওইখানে যেমন অননুমোদনযোগ্য ব্যয় যোগ করতাম আমরা, এখানেও অননুমোদনযোগ্য ব্যয় যোগ করতে হবে। তো অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে এখানে অংশীদারীদের নামে যে ব্যয়গুলো আছে সবগুলো এখানে আসবে। ঠিক আছে, অংশ বললো যে কয়ের বেতন, ক্ষয়ের কুড়িন, অথবা গয়ের কমিশন বললো, ঋণের সুদ বললো, প্রত্যেক অংশীদারীদের নামে যদি কোনো ব্যয় থাকে সেগুলো আমরা এখানে বসাবো। যেমন থাকবে অংশীদারীদের বেতন, অংশীদারীদের মূলধনের সুদ, থাকতে পারে অংশীদারীদের কমিশন, অংশীদারীদের ঋণের সুদ, অংশীদারীদের উত্তোলন। ঠিক আছে, তারপর থাকতে পারে অংশীদারি ফার্ম হতে অন্যান্য পারিশ্রমিক। ঠিক আছে, এখানে বাড়ি ভাড়াটা আসবে না, বাড়ি ভাড়া ছাড়া সবই আসবে। যেমন বললো যে ককে কয়ের বাড়িটি কয়ের বাড়িটি ব্যবহার করা হয়েছে ফার্মে। হ্যাঁ, ফার্ম চালানোর জন্য কয়ের একটা বাড়ি আছে সেটা ব্যবহার করা হয়েছে, তাহলে সেই ব্যয়টা এখানে আসবে না। তার মানে কি, আমরা অংশীদারীদের যত ধরনের ব্যয় আছে না কেন সব আমরা এখানে বসাবো, শুধুমাত্র বাড়ি ভাড়া ব্যতীত। এরপরে আসি 30 ধারা অনুযায়ী কারবার বা পেশা খাতে অন্যান্য অননুমোদনযোগ্য ব্যয়। এইগুলো আমরা অলরেডি দেখে ফেলছি, যারা কোম্পানি আয়ের অঙ্ক করছো সেখানে আমরা বসাইতাম দান। দানের এখানে আসার শর্ত হলো কি, যে অনুমোদিত প্রতিষ্ঠানে দান করলে কিন্তু সেটা আসবে না, সেটা এই অঙ্কের ক্ষেত্রে ওই অঙ্কের ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রেও আমাদের অংশীদারীদের ক্ষেত্রেও দানটা অবশ্যই কি হইতে হবে,
অননুমোদিত কোনো প্রতিষ্ঠানে হইতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠানে দান করলে কিন্তু এটা এখানে আসতেছে না। তার মানে আমরা যে দানটা বসাই নর্মালি আমরা ধরে নেই যেটা অননুমোদিত প্রতিষ্ঠানে দান করা হয়েছে। অনুমোদিত হলে সেটা উল্লেখ করে দিবে প্রশ্ন। অনুমোদিত বললে আর এটা আর আমরা এখানে দেখাবো না। আর এখানে আমরা সব বসাইতেছি কি অননুমোদনযোগ্য খরচগুলো বসাইতেছি। কুড়িন সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি, ঠিক আছে, এগুলো আসবে। আয়কর আসবে, গত বছরের প্রদত্ত আয়কর থাকলে আসবে, অগ্রিম আয়কর প্রদান থাকলে আসবে, মেন কথা আয়কর থাকলে আমাদের কোশ্চেনে আসবে। আয়কর সঞ্চিতি থাকলে আসবে, কল কবজা যন্ত্রপাতির ক্ষতি বিক্রয়ের ক্ষতি থাকলে আসবে, ফটকা কারবারের লেনদেন আসবে, নতুন অংশীদারি চুক্তি প্রণয়ন খরচ, স্থানীয় সাইনবোর্ড নির্মাণের ব্যয়, ঠিক আছে, এটা আসবে কারণ এটা মূলধন জাতীয় খরচ। কাস্টম সাইন ভঙ্গের জরিমানা আসবে, অগ্রিম কর প্রদান আসবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। এর উপরের 6টা মনে থাকবে ইজিলি, কারণ প্রত্যেক অংশীদারের নামে যদি কোনো ব্যয় থাকে সেগুলো বসাই দিব বাড়ি ভাড়া ব্যতীত। এগুলো কি অংশীদারি? হ্যাঁ হ্যাঁ, আর নিচের গুলো হচ্ছে আমাদের কোম্পানির পর্দায় যেগুলো বসাতে ওইগুলাই আসছে, নতুন কিছু এখানে হয় নাই। তো আমাদের পরবর্তী এগুলো সব লাভের সাথে, অর্থাৎ নিট লাভের সাথে এই অননুমোদনযোগ্য ব্যয়গুলো সব যোগ করার পরে আমরা একটা ব্যালেন্স পাবো এখানে, ঠিক আছে। তো এই ব্যালেন্সের সাথে আমরা যোগ করব কি লাভ লোকসান হিসেবে ভুলে ক্রেডিট করা হয়নি বা লেখা হয়নি এমন আয়গুলো আমরা কি করবো এখানে নতুন করে অ্যাড করব। প্রশ্নের মধ্যে বলা থাকবে কোনগুলো লাভ লোকসান হিসেবে ডেবিট ক্রেডিট করা হয়নি। আয় আমরা কি করি, আয় হলে সেটাকে আমরা কি করি ক্রেডিট করি, হ্যাঁ, অথবা ক্রেডিট মানে আয় হিসেবে গণ্য করি। তো ওই আইটেমগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো এখানে যোগ করবো। নর্মালি এইরকম এন্ট্রি আমরা কোনো অঙ্কের মধ্যে পাবো না। 7টা অঙ্ক আছে আমাদের শিটে। তো এখন পর্যন্ত বইও এরকম কোনো এন্ট্রি দেয় নাই যে লাভ লোকসান হিসেবে ভুলে ক্রেডিট করা হয়নি, এরকম কোনো এন্ট্রি নাই। তারপরে আমরা মনে রাখবো যে কোনো এন্ট্রি যদি লাভ লোকসান হিসেবে সমন্বয় বলে দিল যে এইটা আমাদের একটা এন্ট্রি দিয়ে বললো যেটি এই করা হয়নি, আয় হিসেবে গণ্য করা হয়নি বা ক্রেডিট করা হয়নি লাভ লোকসান হিসেবে, তখন আমরা এটা এখানে যোগ করে দিব, ঠিক আছে। তারপরে কেন যোগ করতেছি একটা জিনিস খেয়াল করো। আমরা যখন নিট লাভ বের করি তখন কি করি, আমরা নিট লাভ কখন বাড়ে, যখন আয়টা বেশি হয় না। আয়টা যখন বেশি হয় ব্যয়ের থেকে, যত আয় বেশি হবে তত নিট লাভ বাড়তে থাকবে। এখন ভুলক্রমে তুমি একটা আয়ের আইটেম তুমি লিপিবদ্ধ করো নাই, ঠিক আছে, অর্থাৎ তুমি কিন্তু নিট আয় ওইখানে কি কম দেখায় ফেলছো। কারণ তুমি আয় লিপিবদ্ধ না করা মানে কি যে আয়টা কম রাখছো, আর ওই আয়টা কম হওয়ার কারণে নিট লাভও কম আসছে, সেটা আবার পুনরায় তোমাকে যোগ করতে হবে। বুঝতে পারছি, নর্মাল ভাবে চিন্তা করলে যেটা হয়। আবার কিছু কিছু আইটেম আছে যেগুলো ভুলক্রমে লাভ লোকসান হিসেবে আসার কথা, কিন্তু তুমি ভুলে এটা এন্ট্রি করো না, অর্থাৎ লেখো না, বাদ পড়ে গেছে। যেমন মনে করো শুধু বেতন বললো, হ্যাঁ, তো বেতন কি নর্মালি কি হয় লাভ লোকসান হিসেব করার সময় আমাদের ব্যয়ের মধ্যে ইনক্লুড করতে হয় নাকি, ব্যয় হিসেবে আয় থেকে সেটাকে কি করতে হয়, বাদ দিতে হয়। কারণ ওটা যদি তুমি ভুল ক্রমে নাই লেখো তাহলে কি তোমার নিট লাভ কিন্তু তুমি বেশি দেখায় ফেলছো। কারণ আয় কম দেখানো মানে সরি ব্যয়টা যদি তুমি লিপিবদ্ধ না করো তাহলে কিন্তু তোমার নিট লাভ বেশি দেখায় ফেলছে নাকি। কারণ ব্যয় লিপিবদ্ধ করলে আমার নিট লাভটা কমে আসতেছে। তো এই কারণে কি যে ভুল ক্রমে তুমি যদি এটা লিপিবদ্ধ না করো তাহলে তোমাকে এখানে সেটা আবার পুনরায় বাদ দিতে হবে। কি লিখবো, অনুমোদনযোগ্য খরচ যা ভুলে লাভ লোকসান হিসেবে ডেবিট করা হয়নি বা কম লেখা হলে। বুঝতে পারছি বিষয়টা। এই দুটো নর্মাল সেন্সে যে আয় যদি হয় তাহলে যোগ করব, অনুমোদিত আয় কোনো অনুমোদিত আয় যদি বাদ পড়ে যায় ভুলক্রমে সেটা যোগ করব, আর অনুমোদিত ব্যয় যদি কোনো ভুলক্রমে লিপিবদ্ধ করা না হয় সমন্বয় বলে দেয় সেটা বাদ দিব। এইভাবে আমরা যোগ বিয়োগ করে পাইতেছি কি কারবারি ও অকারবারি আয়, ঠিক আছে। তো অকারবারি ও অকারবারি আয়ের পরে যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম ব্যবসায়ী ও অব্যবসায়ী আয় সেটা, তারপরে আমরা কি করছিলাম একই জিনিস একবার বাদ দিছিলাম একবার যোগ করছিলাম। তো প্রথমে আমরা বাদ দিছিলাম কি ওইখানে লিখতাম অব্যবসায়ী অথবা আমরা লিখতে পারি অকারবারি লিখতে পারি। তো অকারবারি আয় সমূহ গুলো আমরা কি করব বাদ দিব, প্রশ্নে যেগুলো থাকবে সেগুলো আমরা বাদ দিব, ঠিক আছে। তো কি কি থাকতে পারে, সিকিউরিটি সুদ খাতে আয় থাকতে পারে, গৃহ খাতে আয় থাকতে পারে, কৃষি খাতে আয় থাকতে পারে, মূলধনী লাভ খাতে আয় থাকতে পারে, অন্যান্য উৎস খাতে আয় থাকতে পারে, ঠিক আছে। তো অন্যান্য উৎস খাতের মধ্যে উত্তোলনের সুদ থাকতে পারে, ব্যাংক সুদ থাকতে পারে, লভ্যাংশ থাকতে পারে। লভ্যাংশ আবার প্রাইভেট পাবলিক সব ধরনের গুলো এখানে আমরা
দেখাবো, ঠিক আছে। তো কারবারি ও অকারবারি আয়ের সাথে থেকে আমরা যদি অকারবারি আয় বাদ দিই তাহলে শুধু কারবারি আয় পাবো, ঠিক আছে। এই কারবারি আয়ের সাথে আমরা যোগ করব, এই পুনরায় এইগুলোই আবার যোগ করব, কিন্তু এখানে আমাদের ওই যে আমরা ওই কোম্পানিতে যেমন যেগুলোর সাথে যে এন্ট্রিগুলোর সাথে কাজ থাকতো, নর্মালি কোনো কিছু যদি মোটাঙ্কিত করা থাকে বা অকর ধার্য থাকে সেগুলো করে আমাদের এখানে যোগ করতে হবে এই এন্ট্রিগুলাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের ফার্মের মোট আয় কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমি আবার একটু বলি যে নিট লাভের সাথে অননুমোদনযোগ্য ব্যয় সমূহগুলো যোগ করব। তারপরে আমাদের কোনো এন্ট্রি অনুমোদনযোগ্য আয় যদি ভুলক্রমে লিপিবদ্ধ না হয় সেটা যোগ করতে হবে, আর অনুমোদিত ব্যয় যদি ভুলক্রমে লিপিবদ্ধ না হয় সেটাকে বিয়োগ করতে হবে। সবকিছু করার পর আমরা পাবো কারবারি অকারবারি আয়। কারবারি অকারবারি আয় থেকে অকারবারি আয় বাদ দিলে পাবো কারবারি আয়। কারবারি আয়ের সাথে অকারবারি আয় সমন্বয় সাধন করে যদি যোগ করি সেটাকে আমরা পেয়েছি ফার্মের মোট আয়, ঠিক আছে। তো বাড়ি ভাড়ায় কোন কোনগুলা কি ধরনের বাড়ি ভাড়া বিভিন্ন ধরনের হইতে পারে, আমরা টিকা লেখা রাখছিলাম এখানে 1 নাম্বার দিয়ে। এখানে দেখি কি বলছে, অংশীদারকে প্রদত্ত বাড়ি ভাড়া বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে। তো প্রথম বলতেছে কোন অংশীদারীদের বাড়ি ব্যবসায়ের কাজে ব্যবহৃত হলে উক্ত বাড়ি ভাড়া অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো আমরা নর্মালি পোস্টের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা এটা ধরে নেই, ক নাম্বারটা ধরে নেই। অর্থাৎ কোন অংশীদারি বাড়ি ভাড়া ব্যবসায়ের কাজে ব্যবহৃত বাড়িটি ব্যবসায়ের কাজে ব্যবহৃত হলে, অর্থাৎ একজন অংশীদার মনে করো কয়েকজন অংশীদার, তার একটা বাড়ি আছে সেটা ব্যবসার কাজে ব্যবহৃত হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি, এই বাড়ি ভাড়াটাকে বলতেছি আমরা অনুমোদনযোগ্য ব্যয়। কিন্তু আমরা এখানে কি লিখছি, এটা অনুমোদনযোগ্য ব্যয়, তার মানে এখানে ওইটার আমরা ইনক্লুড করতেছি না, ঠিক আছে। এছাড়া আরো ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে, বলতে পারে যে বাড়ি ভাড়া পারিশ্রমিক হিসেবে বেতনের মতো প্রদান করলে তা অনুমোদনযোগ্য নয়। যদি এইটা থাকে তাহলে কিন্তু আসবে, ঠিক আছে, যে বাড়ি ভাড়া পারিশ্রমিক হিসেবে বেতনের মতো প্রদান করলে তা অনুমোদনযোগ্য নয়, মানে কি অননুমোদনযোগ্য, ঠিক আছে। এই কথাটা লেখা থাকলে কিন্তু আসবে। অংশীদারি চুক্তি মোতাবেক কোন অংশীদারকে বাড়ি ভাড়া প্রদান করা হলে উক্ত বাড়ি ভাড়া অনুমোদনযোগ্য নয়, এটাও আসবে যদি অংশীদারি পত্রে উল্লেখ করা থাকে যে অংশীদারকে বাড়ি ভাড়া প্রদান করা হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটাকেও আমরা ধরে নিব অননুমোদনযোগ্য ব্যয়। তার মানে এই দুটা সিচুয়েশনে শুধু আসবে, কিন্তু আমাদের এই প্রথম সিচুয়েশন থাকলে এটা আসবে না। নর্মালি আমরা যতগুলো অঙ্ক করবো ওইখানে কোনো কিছুই বলা থাকে না, সবগুলোতে আমরা প্রথমটায় ধরেই কাজ করছি, অর্থাৎ এটা কোনো জায়গায় আমরা আনি নাই। তাহলে তুমি শর্টকাটেই মনে রাখবা যে অংশীদারীদের নামে যে ব্যয়গুলো আছে সবগুলোই আমরা দেখাবো, কিন্তু শুধুমাত্র বাড়ি ভাড়াটা দেখাবো না, এই দুইটা শর্তের মধ্যে যদি না পড়ে, ঠিক আছে, খাওয়ার গয়ের মধ্যে। এটা ছিল আমাদের ফার্মের মোট আয় নির্ণয়। তো এই যে ফার্মের যে মোট আয় হইলো, সেই মোট আয়টাকে এখন কি করব, বন্টন করব, অংশীদারীদের মধ্যে বন্টন করব। মনে করি একটা ফার্মে 3 জন অংশীদার, ক খ গ 3 জন অংশীদার, ঠিক আছে। তো এই অংশীদারীদের প্রথমে আমরা কি করব, কারবার হতে অংশীদারীদের আয়, ঠিক আছে, অর্থাৎ যে ফার্ম থেকে কে কত টাকা আয় করছে সেটা আগে বের বসাবো। প্রথমেই বললো, প্রশ্নের মধ্যে বলে দিল ক বেতন পায় এত, খ বেতন পায় এত, গ বেতন পায় এত। 3 জনের বেতন মনে করো প্রত্যেকের 10,000 টাকা করে, তাহলে 10,000 10,000 10,000 30,000 টাকা আমরা এইখানে বসাবো, ঠিক আছে। তারপরে বললো যে আমাদের মূলধনের সুদ পায়, ক পায়, খ পায়, গ পায়, আবার কেউ পাইতে পারে কেউ নাও পাইতে পারে, এরকম ভাবে প্রশ্নে বলে থাকবে কে কত পায়, সেগুলো আমরা বসাবো। কমিশন কে কত পেলো সেটা বসাবো, ঋণের সুদ, অন্যান্য পারিশ্রমিক, উত্তোলনের সুদ, সবগুলো বসাবো, ঠিক আছে। এই পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত আমাদের সব এন্ট্রি নাও থাকতে পারে, 1 থেকে 6 পর্যন্ত সব যোগ করবো, ঠিক আছে, সব বসাবো। বসানোর পর আমরা কি করব, মুনাফার অংশ, হ্যাঁ, মুনাফার অংশ বন্টন করবো। মুনাফার অংশ কিভাবে পাবো সেটা আমরা এখানে যেহেতু অ্যামাউন্ট নাই, অ্যামাউন্ট ছাড়া বুঝতে তোমাদের প্রবলেম হবে, আমরা অ্যামাউন্ট দিয়ে দেখাবো। আমরা এইভাবেই মনে রাখি যে প্রত্যেক অংশীদারীদের বেতন, প্রত্যেক অংশীদারীদের মূলধনের সুদ, কমিশন, ঋণের সুদ, অন্যান্য পারিশ্রমিক, উত্তোলনের সুদ আর মুনাফার অংশ, এগুলো সব একত্রে যোগ করলে আসতেছে কারবার হতে অংশীদারীদের মোট আয়, ঠিক আছে। এই মোট আয়টাকে আমরা প্রশ্নে যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাত আকারে আবার বন্টন করবে 3 জনের মধ্যে, ঠিক আছে। তো এটা এখন ক্লিয়ার বুঝবে না, কারণ অ্যামাউন্ট নেই, অ্যামাউন্ট দিয়ে আমরা বুঝাবো অঙ্ক। সর্বশেষ যে পার্টটা, এই পার্টটা আমরা পরে যাব, আমরা ওই 2টা পার্টের আগে আমরা অঙ্ক দেখবো, ঠিক আছে। আমাদের টোটাল 3টা পার্ট, আর পর্দায়টা ওটা আমরা এখানে শো করি না, পর্দায়টা আমরা এখানে দেখাই দেবো, নর্মাল নিয়মে পর্দায় করতে হয়।
আচ্ছা, তো আমরা একটা অঙ্ক দেখি তাহলে একটু ক্লিয়ার হব। 1 নম্বর অঙ্কটা দেখি। ক, খ ও গ একটি অংশীদারি কারবারের অংশীদার, হ্যাঁ, অর্থাৎ 3 জন অংশীদার। তারা কি করে? সমহারে লভ্যাংশ বন্টন করে, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই মোট নিট লাভ হবে সেই লাভটা তারা 3 জনকে সমহারে দেওয়া হয়। ঠিক আছে, 30/6/2019 তারিখে সমাপ্ত বর্ষে তাদের লাভ লোকসান হিসেব নিম্নরূপ দেওয়া আছে। নিচে লাভ লোকসান হিসাব দেওয়া আছে। লাভ লোকসান হিসেবে ডেবিট পাশ আছে, ক্রেডিট পাশ আছে। ঠিক আছে, তো ডেবিট পাশে আমরা দেখতেছি যে বেতন আছে, ভাড়া ও কর আছে, মামলা খরচ আছে, তারপরে তোমার অনাদায়ী দেনা আছে, কমিশন, বিবিধ খরচ, অনাদায়ী দেনা সঞ্চিতি, নিট লাভ। এই পাশে আমাদের আয়ের কিছু আইটেম আছে। আয় এখানে দুইটা দেওয়া মাত্র, সিকিউরিটি সুদখাত এবং লভ্যাংশ। ঠিক আছে, এই হলো আমাদের লাভ লোকসান হিসেবে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দেওয়া। ডেবিট পাশে এগুলো হলো ব্যয়, ক্রেডিট পাশে এগুলো হচ্ছে আয়। নিচে সমন্বয় বলতেছে প্রত্যেক অংশীদারের বাৎসরিক 10,000 টাকা হারে বেতন প্রদান করা হয়। ঠিক আছে, এরপরে গৃহের মালিক হিসেবে ক কে প্রদত্ত বাড়ি ভাড়া দেওয়া হয়েছে কত? 6,000 টাকা। এসব বলে দিছি কি, গৃহের মালিক হিসেবে ক কে প্রদত্ত বাড়ি ভাড়া প্রদান 6,000 টাকা। এটা কিন্তু আমাদের আসবে না, কারণ আমরা বলছিলাম যে কোনো অংশীদারিকে যদি বাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আমাদের এখানে আসে না। ঠিক আছে, তারপরে গত বছরের প্রদত্ত আয়কর 8,000 টাকা ভাড়া ও করের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ভাড়া ও করের মধ্যে 30,000-এর মধ্যে বলতেছে 8,000 টাকা কত বছরের আয়কর আছে। তো এই গত বছরের আয়কর, যে কোনো আয়কর আমরা কোথায় বসাবো? অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে বসাবো। ঠিক আছে, একদম ফার্স্ট স্টেপে যেটা কাজ করি আমরা, তাহলে এইটা আমরা আনবো। তারপরে যে এখানে প্রত্যেক অংশীদারীদের বেতন আনবো। 3 জন অংশীদার, প্রত্যেকে যদি 10,000 করে হয় 30,000 টাকা বেতন আনবো। তার মানে অননুমোদনযোগ্য খরচের মধ্যে আমি অলরেডি দুইটা আইটেম পেলাম। এক হলো অংশীদারীদের বেতন, এই বেতন না কিন্তু, হ্যাঁ, যে 34,000 দেখতেছে যে এটা না কিন্তু, কারণ এটা কার বেতন এটা কিন্তু বলা নাই। শুধু বেতন যেটা, সেটা হলো অনুমোদনযোগ্য খরচ। লাভ লোকসান হিসাব করার সময় আমরা কি করি? আমাদের আয় থাকে, আয় থেকে ব্যয় বাদ দিই না, ওই ব্যয়ের মধ্যে বেতন থাকে, যেটা ওই বেতনটা হলো এটা। আর নিচেরটা যেটা, সেটা হলো প্রত্যেক অংশীদারীদের আলাদা আলাদা বেতন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অননুমোদনযোগ্য বেতন বলতেছি, আর এটা অনুমোদনযোগ্য বেতন বলতেছি। তো আমরা দুইটা জিনিস পেলাম। এক হলো প্রত্যেক অংশীদারীদের বেতন, দ্বিতীয়ত পেলাম আমরা এই যে আয়কর, হ্যাঁ। 3 নম্বরে আরেকটা আছে, কর্মচারীদের প্রদত্ত অগ্রিম 4,000 টাকা যা আদায়যোগ্য নয় তা অনাদায়ী দেনার অন্তর্ভুক্ত। তাহলে 4,000 টাকা আমরা কি লিখবো? অগ্রিম প্রদান করছে যেটা, অর্থাৎ অনাদায়ী দেনা নামে আমরা 4,000 টাকা। আমাদের তিনটা, এই সমন্বয় থেকে আমরা 3টা এন্ট্রি পেলাম, যেগুলো অননুমোদনযোগ্য খরচের মধ্যে পড়বে। আর একটা আসবে না, কারণ এটা বাড়ি ভাড়া বলছে। আমরা পড়ছিলাম যে অংশীদারীদের সব ধরনের পারিশ্রমিকই আসবে, শুধু বাড়ি ভাড়া ব্যতীত। বুঝতে পারছি? এই নিচের থেকে 3টা আসতেছে, উপর থেকে কি কি আসতেছে আমরা একটু কাজ করি। আমরা প্রথমেই কি করব? নিট লাভটা বসাবো। হ্যাঁ, প্রশ্নে নিট লাভ কত আছে? 85,000 টাকা। আমরা প্রথমেই কি লিখছি? লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ কত? 85,000 টাকা। এর সাথে আমরা যোগ করবো, শিখছিলাম, অননুমোদনযোগ্য ব্যয় সমূহ, অর্থাৎ যেই ব্যয়গুলো অনুমোদনযোগ্য না। অর্থাৎ এই যে দেখি, এই যে অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা কিন্তু আসে না নাকি? অনাদায়ী দেনা আসে না, কিন্তু অনাদায়ী দেনা সঞ্চিতি আসে। দেখি তো অনাদায়ী দেনা, এই যে অনাদায়ী দেনা সঞ্চিতি। ঠিক আছে, অনাদায়ী দেনা সঞ্চিতি। কারণ অনাদায়ী দেনা আমরা লাভ লোকসান হিসাব করার সময় কি করি? ওইখানে বসাই, বেতন বসাই, ওইখানে ভাড়া ও কর বসাই। ঠিক আছে, তারপরে মামলা খরচ থাকলে সেটা বসাই, অনাদায়ী দেনা, কমিশন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা যখন আরেকটা আছে বিবিধ খরচ, এই সবগুলোই আমরা যখন মোট লাভ, নিট লাভে যেখানে বের করছি, তখনই কিন্তু এগুলোর কাজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের তাহলে বাকি রইলো কি? এখানে শুধুমাত্র এই যে একটা এন্ট্রি, অনাদায়ী দেনা সঞ্চিতি। এই অনাদায়ী দেনা সঞ্চিতি আমাদের এখানে দেখাইতে হবে। তাহলে কত ছিল এখানে অনাদায়ী দেনা সঞ্চিতি? 12,000 টাকা। হ্যাঁ, অনাদায়ী দেনা সঞ্চিতি 12,000। এই যে দেখো, অনাদায়ী দেনা সঞ্চিতি 12,000 টাকা। তারপরে আমরা বসাবো বেতন। বেতন হলো প্রত্যেকজনের 10,000 করে হয়, কয়ের 10,000, কয়ের 10,000, গয়ের 10,000, মোট 30,000 টাকা বেতন।
তারপরে কি বসাবো, এই যে গত বছরের প্রদত্ত আয়কর যেটা আমরা বলছিলাম 8,000 টাকা, সেটা বসাবো। তারপরে কর্মচারীদের অগ্রিম দিছে যা অনাদায়ী দেনার মধ্যে অন্তর্ভুক্ত, কোন অগ্রিম টাকা দেওয়া হলে সেগুলোকে আমরা কি বলি, অগ্রিম ব্যয় কি সম্পদ না দায়, অগ্রিম অগ্রিম ব্যয় সম্পদ। সম্পদ। হ্যাঁ, এই জন্য সম্পদটা আমরা কি করব, আমাদের অননুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাইতে হবে। ঠিক আছে, তার মানে কি এই দেনা অনাদায়ী দেনা আমরা যেটা বলতেছি 10,000, কিন্তু এই 10,000 টাকা পুরাটাই অনাদায়ী দেনার না। তার মধ্যে আবার কিছু সম্পদ, অনাদায়ী দেনা হলো খরচ, তার মধ্যে 4,000 টাকার সম্পদ আছে, এই সম্পদটাকে আলাদা করতে হবে। তাহলে ওইটাকে আমার কি করতে হবে, আমরা যেহেতু 10,000 টাকা আমি ব্যয় দেখাইছি, তার মানে কিন্তু আমরা কি করছি, আমাদের ব্যয় বেশি দেখায় ফেলছি না। খেয়াল করে একটু বিষয়টা একটু ক্লিয়ার হই, সেটা হলো এখানে অনাদায়ী দেনা 10,000 বলতেছে, কিন্তু আমাদের যেহেতু 10,000 দিয়ে আমাদের নিট লাভ হয়েছিল 85,000 টাকা। ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলতেছে সমন্বয়ে যে এই 10,000 টাকা পুরাটাই অনাদায়ী দেনার না, এর মধ্যে আবার কিছু সম্পদের আছে, অর্থাৎ অগ্রিম কিছু টাকা দেওয়া হয়েছিল কর্মচারীদের 4,000। তার মধ্যে আমি কিন্তু 10,000 দেখায় বসে হিসাব করছিলাম, আমরা 85,000 টাকা বের করে দিচ্ছি তারা। তার মানে পরবর্তীতে বলতেছে 4,000 সম্পদ আছে, তার মানে কি তুমি এই আয়টাকে কমায় ফেলছো না বাড়ায় রাখছো? কেউ বলতে পারবা এই আয়টা কি বেড়ে আছে না কমে আছে 10,000 বসানোর কারণে? বাড়ানো আছে। হম, বাড়ানো, বাড়ানো না, না না, কমানো কমানো আছে, আছে স্যার, এটা কমানো আছে, বাড়া দিতে হবে। কমানো আছে, কমানো আছে, কারণ ব্যয় বেশি দেখায় রাখছো না। ব্যয় বেশি দেখালে কি আয় কম হয়? কারণ তোমাকে এখন কি করতে হবে, সাউন্ড অফ রাখি, তোমাকে এখন এটাকে ঠিক করতে হলে তোমাকে পুনরায় আবার যোগ করতে হবে। এই কারণেই কিন্তু যে এখানে যে জিনিসগুলো আসতেছে সেগুলো হচ্ছে যোগের আইটেম গুলো আসতেছে। তাহলে অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা, ওই যে অগ্রিম যেটা দিচ্ছে সেটা আমরা পুনরায় যোগ করে আমার আয়টাকে পুনরায় ঠিক করতেছি যে আয়টা আমাদের এখানে ভুল ছিল। তারপরে আসি, হ্যাঁ তারপরে আমরা এটা তো বসালাম না, এগুলো আমরা সবকিছু বসালাম, অর্থাৎ 85,000 ছিল নিট লাভ, 3 জনের বেতন 30, 12, 8, 4, টোটাল হলো 54,000 টাকা খরচ। ঠিক আছে, অননুমোদনযোগ্য ব্যয়, তো দুইটা যোগ করে আমাদের 1,39,000 টাকা আসছে। এরপর আমরা বলছিলাম যে যদি কোনো সমন্বয় বলে যে আমাদের অনুমোদনযোগ্য কোনো আয় লিপিবদ্ধ হয়নি বা অনুমোদনযোগ্য কোনো ব্যয় লিপিবদ্ধ হয়নি, এরকম এন্ট্রি থাকলে ওইগুলো আসে, এগুলো কোনোটাই বলে না আমাদের অঙ্কে। এই জন্য ওই দুইটা স্টেপ আমাদের অঙ্কে আসতেছে না। মাঝখানে দুইটা স্টেপ আমরা দেখছি না, আমরা আবার একটু দেখে আসি। এই যে এই দুইটা এন্ট্রি আমাদের অঙ্কের সমন্বয়ের মধ্যে কিছু বলে না, এই জন্য এই দুইটা এন্ট্রি আসতেছে না। মানে আমরা এইটার কাজ করছি, এটা করছি, পরে আমরা এটা বের করছি, এখন এখান থেকে আর দুইটা জিনিসের কাজ করব আমরা। একবার হলো অকারবারি আয় যোগ করব, আবার অকারবারি আয় বিয়োগ করব। তো অকারবারি আয় মাত্র আমাদের দুইটা এন্ট্রি ছিল, একটা হলো সিকিউরিটির সুদ, আর একটা হলো লভ্যাংশ। ঠিক আছে, দুইটা ছিল। তাহলে এই দুইটা আমরা সরাসরি বসায় দিব। অংশীদারীদের সিকিউরিটি সুদ খাতে আয় 20,000 টাকা, আর লভ্যাংশ কত, 20,000 টাকা, এই টোটাল 40। তাহলে এটা আমাদের বিয়োগ করার কথা, তাহলে 1,39 থেকে 40 বাদ দিচ্ছি, 99,000 টাকা আসছে। এরপরে আমরা বলছিলাম যখন যোগ করব তখন সমন্বয় করে যোগ করতে হবে, এবং সমন্বয়টা প্রশ্নে বলবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে যে কোথায় কোন কাজটা হইতো আগে, সিকিউরিটি সুদ খাতে আমরা কি করতাম, লভ্যাংশ খাতে কি করতাম, সেই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো সমন্বয় কি কি আছে এখানে, আমরা সিকিউরিটি সুদ খাতে আয়, হ্যাঁ, তো এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু বলা নাই, সিকিউরিটির কিন্তু অনেক ধরনের শিখছি আমরা। ঠিক আছে, আমরা শিখছি যে করমুক্ত সরকারি সিকিউরিটি, করবাদ সরকারি সিকিউরিটি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি। ঠিক আছে, তারপরে আমরা শিখছি যে এই তো আরো কিছু ছিল, অনুমোদনযোগ্য, অননুমোদনযোগ্য, জিরো গোপন বন, অনেকগুলা ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলে নাই যে এটা কোন ধরনের সিকিউরিটি। ঠিক আছে, তো আমরা বলছিলাম কি ট্যাক্সের যে হিসাবগুলো আমরা করি সেগুলো আমরা করি আর করদাতার ফেভারে, অর্থাৎ করদাতার যাতে মোট আয় কম আসে সেই দিকে আমরা খেয়াল করে কাজ করি। ঠিক আছে, তো এখন তুমি যে এইখানে যে সর্বশেষ 99,000 টাকা পাইছো, তার সাথে তুমি ধরে নিলা যেটা অনুমোদনযোগ্য কর অগ্রিম সরকারি সিকিউরিটি ধরে নিলাম, যে প্রশ্নে যেহেতু বলা নাই, আমি ধরে নিলাম এটা অগ্রিম সরকারি সিকিউরিটি বা বাণিজ্যিক সিকিউরিটি ধরে নিলাম। বাণিজ্যিক সিকিউরিটি হলে কি হয়, আমরা 20,000 টাকা কিন্তু সরাসরি এখানে বসাই দিতাম। ঠিক আছে,
তো বসায় যদি দেই তাহলে কিন্তু আমার নিট আয়টা কিন্তু বেড়ে যাইতেছে। আর নিট আয় বেড়ে গেলে কি সরকারকে এই ব্যক্তির কি করতে হবে, এই ফার্মের ট্যাক্স বেশি দিতে হবে। কিন্তু আমরা সচরাচর ওইগুলা করি না, আমরা কি করি যে করদাতাকে কিভাবে বাঁচানো যায়, করদাতার কিভাবে করটা কম আসে সেই দিকে আমরা কাজ করি। তো আমরা যেহেতু বলা নাই যে এটা কোন ধরনের সিকিউরিটি, সেই জন্য আমাকে ধরে নিতে হবে যে এটা করমুক্ত সরকারি সিকিউরিটি, কারণ করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ অকরধার্য, তার উপর কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, আমরা টিকার মধ্যে লিখে দিব যে সিকিউরিটির সুদ খাতে সিকিউরিটির সুদ খাতে আয় করমুক্ত সরকারি সিকিউরিটি হিসেবে গণ্য করা হলো বিধায় এটি সম্পূর্ণ অকরধার্য। ঠিক আছে, তো এটাই লেখছি দেখো আমাদের 1 নাম্বার টিকার মধ্যে সিকিউরিটি সুদকে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ধরা হয়েছে, কাজেই তা সম্পূর্ণ অকরধার্য। কারণ আমরা এখানে আয়টাকে কমায় ফেলছি, আয়টা কমানোর কারণে আমাদের, আমি যদি এখানে এই পুরো টাকাই বসাতাম তাহলে কিন্তু আয়টা বেড়ে যেত, কারণ এইটিটা আমি এখন যোগ করতেছি। তারপরে কি লভ্যাংশ, লভ্যাংশতে আমরা কি শিখছি, 25,000 টাকা অকরধার্য। ঠিক আছে, লভ্যাংশ 25,000 টাকা অকরধার্য, তাহলে 20,000 টাকা আয় হয়েছিল কিন্তু সেখান থেকে 25,000 বাদ দিতে হবে, কারণ এটা আমরা অন্যান্য উৎস খাতে আয় যখন পড়ছি তখন সেখানে শিখছি যে লভ্যাংশ থেকে 25,000 টাকা বাদ দিতে হয়। তার মানে শেষমেশ তার অকারবারি আয় এখানে কিছুই নাই। তো শেষমেশ আমাদের কত টাকা আসছে, 99,000 টাকা তার মোট ফার্মের আয় বের হয়েছে। ঠিক আছে, মোট ফার্মের আয় 99,000 টাকা। লভ্যাংশকে ভাই আপনার করতে হবে না, মোটাঙ্কিত করতে হবে না? না না, এখানে আমরা গত ক্লাসে বলছিলাম যে প্রশ্নের মধ্যে যেই লাভ লোকসান হিসেবের যদি ছক দেওয়া থাকে ওইখানে যত অ্যামাউন্ট থাকে সবই মোট অ্যামাউন্ট, ওইগুলা মোটাঙ্কিত করতে হয় না। ঠিক আছে, লাভ লোকসান হিসেবের ছকের মধ্যে যে অ্যামাউন্ট গুলা থাকে সেগুলো সবই মোট হিসেবে ধরে নেওয়া হয়, সেগুলো নিট না। ঠিক আছে, নর্মালি যদি থাকে এরকম যে শুধু লভ্যাংশ বলে, যেমন অন্যান্য খাতায় ওইখানে তার কোনো চার্ট দেওয়া থাকবে না, সরাসরি এন্ট্রি দেওয়া থাকবে, ওইখানে আমরা মোটামুটি করতাম। এই ছিল আমাদের 1 নাম্বার অঙ্ক। তার মানে 1 নাম্বার অঙ্কে জাস্ট খালি আমাদের বের করতে বলছিল, না দুইটা জিনিস চাইছিল, দেখো একটু খেয়াল করি। অংশীদারি কারবারের মোটায় অথবা কি থাকতে পারে, মোটায় বা কর দায় নির্ণয় করো। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো আমরা একটা করে শেষ করে দিলাম কেন, কেউ বলতে পারবা? এরকম একটু বলছিলাম, ইঙ্গিত দিছিলাম কিছু কিছু অঙ্কে। স্যার ওই যে টাকার পরিমাণ কত থাকলে জানি করদা নির্ণয় করা লাগে না, ভুলে গেছি না। 2.5 লাখ টাকা সর্বনিম্ন। হ্যাঁ আরে সর্বনিম্ন একজন করদাতার বা ফার্মের 2.5 লাখ টাকা থাকতে হয়, 2.5 লাখ টাকা না হলে কর দেওয়া হয় না, এই যে নিচে লেখাও আছে। ফার্মের মোট আয় 2.5 লাখ টাকার কম হয় কোনো কর দায় দিতে হয় না। ঠিক আছে, এই জন্য কর দায় আমাদের তৈরি করা লাগে নাই, সামনে পাবো কর দায় করার জন্য। এখন আমরা যাব 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার অঙ্কে আসি আমরা। 2 নাম্বার অঙ্কে বলতেছে ক খ গ একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার তারা লাভ লোকসান 2-2-1 অনুপাতে বন্টন করে। ঠিক আছে, তো অনুপাত দেওয়া আছে। তো 30/6/2019 তারিখে উক্ত ফার্মের আয় ছিল 2 লাখ টাকা। ঠিক আছে, তো আমাদের প্রথমেই নিট লাভ আগে ছক আকারে দেওয়া থাকতে, এখানে সরাসরি বলে দিছে যে ফার্মের আয় কত ছিল, 2 লাখ টাকা। হ্যাঁ, তারপরে দেখি ফার্মের হিসেবের বই পরীক্ষা করে নিম্নোক্ত তথ্যগুলো পরিলক্ষিত হয়। ঠিক আছে, তো তারা পুনরায় এটা নিরীক্ষা করছে, নিরীক্ষা করে দেখছে যে কতে বলতেছে ক ও খ, ক খ ও গ কে যথাক্রমে 36,000, 45,000 এবং 48,000 টাকা বেতন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এগুলো কি অংশীদারীদের বেতন, আর অংশীদারদের বেতন কোথায় আসে, অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আসে। ঠিক আছে, 2 নম্বরে হলো ক ও খ কে তাদের নিকট থেকে ক ও খ কে তাদের নিকট থেকে ধার গ্রহণের জন্য যথাক্রমে 40,000 টাকা, 50,000 টাকা সুদ প্রদান করা হয়। ঠিক আছে, ক এবং খ কে 40,000 এবং 50,000 টাকা সুদ প্রদান করা হয়েছে। ঠিক আছে, তো এখন 40 এবং 50,000 টাকা সুদ প্রদান করা হয়েছে। আমরা শিখছিলাম যে সুদ, কমিশন এগুলো অংশীদারীদের নামে যদি থাকে সেগুলো আমাদের এখানে দেখাইতে হয়, অর্থাৎ অননুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাইতে হয়। তারপরে আমাদের অংশীদার খকে পণ্য বিক্রয়ের কমিশন বাবদ 30,000 টাকা প্রদান করা হয়। আমরা পড়ছিলাম কমিশনও আসে,
ঠিক আছে। তো ক্ষয়ের অংশীদারি খকে কি করা হয়েছে, অংশীদারি খ সে পণ্য বিক্রি করে দিছে, তাকে কমিশন দেওয়া হয়েছে 30,000 টাকা। তাহলে এটাকে আমরা আনবো অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে, অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে। কাস্টমস আইন ভঙ্গের জন্য 55,000 টাকার পরিমাণ টাকা জরিমানা প্রদান করা হয়। আমরা ছকের মধ্যে শিখছিলাম যে এটাও আমাদের কি করতে হয়, অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আনতে হয়। ঠিক আছে। তারপরে আসি অগ্রিম কর প্রদান 35,000 টাকা, তো এটাও আমরা আনবো। ঠিক আছে, অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে। অংশীদারিদের উত্তোলন, অংশীদারিদের উত্তোলনও আমাদের আনতে হবে। যেমন এখানে সবগুলো এন্ট্রি আমাদের কিসের মধ্যে আনতে হবে, অননুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আনতে হবে। ঠিক আছে। তো আমরা এখন দেখি কি করতে বলছে আমাদের করতে বলছে উপরোক্ত তথ্য হতে ফার্ম বা অংশীদারদের পর্দায় নির্ণয় করে, ফার্ম বা অংশীদারদের পর্দায় নির্ণয় করতে বলতেছে আমাদের। তো এখন প্রথমে কি করব, ফার্মের পর্দায় নির্ণয় বের করব। একটা ফার্মের প্রথমে নিট লাভ আছে, নিট লাভ আছে কত টাকা, 2 লাখ টাকা। একটা ফার্মের নিট লাভ আছে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা কোথায় ছিল, একদম অঙ্কের শুরুতে ছিল, এই যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা আমরা বসালাম। তার সাথে আমরা যোগ করব কি, অননুমোদনযোগ্য ব্যয়সমূহ আমরা যোগ করব, অননুমোদনযোগ্য ব্যয়সমূহ। তো অননুমোদনযোগ্য ব্যয়সমূহের মধ্যে কি কি পড়ছিলাম আমরা, এখান থেকে 1 থেকে 7-এর মধ্যে শুধু 5 নাম্বারটা আসবে না, আর বাকি সবই আসতেছে। আমরা দেখি কি বসাইছি কিনা সবগুলো। প্রথমে কি বসাবো, বেতন, অংশীদারীদের বেতন 36,000, 35,000, 48,000, 36, 45, 48, টোটাল 1,69,000 টাকা। ঠিক আছে। তারপর 2 নাম্বার আমরা কি করবো, ক খ গ ক এবং খকে ঋণের সুদ দেওয়া হয়েছে কত, 40,000, 50,000। আমরা কি লিখবো, অংশীদারদের ঋণের সুদ, ক এর হলো 40,000, খ এর হলো 50,000, টোটাল হলো 90,000। ঠিক আছে। তারপরে আচ্ছা আমি একটু একটা কল আসতেছে বারবার, আমি একটু আচ্ছা। তো আমরা এখন পরবর্তী কোনটাতে জেনেছিলাম, ঋণের সুদ। হ্যাঁ, অংশীদারীদের ঋণের সুদ 45,000 এবং 50,000, টোটাল 90,000 টাকা বসালাম। এরপর আমরা বসাবো অংশীদার, সরি হ্যাঁ, এই যে কমিশন দিছে না, এই যে খকে পণ্য বিক্রয়ের কমিশন বাবদ কত দেওয়া হয়েছে, 30,000 টাকা। আমরা এখন কমিশন বসাবো 30,000 টাকা। খয়ের কমিশন, কমিশন বানান এখানে স্পেলিং ভুল হয়েছে, ঠিক করে নিই। তারপরে আমরা কমিশন বসালাম, কমিশনের পর আসবে কাস্টমস আইন ভঙ্গে 55,000 টাকা জরিমানা, 55,000 টাকা জরিমানা বসাইছি। এরপরে আমাদের আসতেছে অগ্রিম কর প্রদান, কত টাকা অগ্রিম কর প্রদান, 35,000 টাকা। হ্যাঁ, অগ্রিম কর প্রদান। অংশীদারীদের উত্তোলন 50, 45, 40, তিনটা যোগ করবো, 1,35,000। তো এই অঙ্কের মধ্যে আদার কোনো কাস্টমস খরচটা কি? কাস্টমস হয়েছে এয়ারপোর্টে কি করে না, এয়ারপোর্টে বিভিন্ন আইন থাকে, ওটা ভঙ্গের কারণে জরিমানা ধরছে। ঠিক আছে। তো এখন এইখানে আমাদের কোনো আয় ছিল না। হ্যাঁ, অকারবারি কোনো আয় আমাদের অঙ্কে নাই, বিধায় আমাদের আর অঙ্ক সামনে আগাইতে হয় নাই। যেই নিট লাভের সাথে অননুমোদনযোগ্য ব্যয়গুলো যোগ করে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। ঠিক আছে। বাকি স্টেপগুলো আসে নাই, কারণ বাকি স্টেপের যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেগুলোর কোনো কিছুই প্রশ্নে দেওয়া নাই। তারপরে আমাদের 2 নম্বরে চাইছিল অংশীদারদের পর্দায় নির্ণয় করতে বলছিল, অংশীদারদের বলছে। হ্যাঁ, উত্তোলনটা আসবে না কেন ভাই? উত্তোলন আসছে তো, কই আসেনি, আসছে না, এই যে নিচে আসছে তো, এই যে 50, 45, 40, এই যে এগুলো বসাইছি, বুঝতে পারছি। আমাদের বলতেছিল আচ্ছা। যে উপরোক্ত তথ্য হতে ফার্ম এবং অংশীদারীদের পর্দায় নির্ণয় করে, ফার্মেরও পর্দায় চাইছে, অংশীদারদেরও পর্দায় নির্ণয় করতে বলছে। তো দুইজনেরই, অর্থাৎ টোটাল ফার্মেরটা করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেক অংশীদারিটাও বের করতে হবে। তো প্রত্যেক অংশীদারীদের যদি পর্দায় নির্ণয় করতে হয়, আমাদের অবশ্যই প্রত্যেক অংশীদারীদের আমাদের অন্যান্য উৎস খাতে কত টাকা আয় হলো সেটা থাকতে হবে অবশ্যই, এছাড়া আমরা পর্দায় নির্ণয় করতে পারবো না। ঠিক আছে। প্রত্যেকটা অংশীদারদের আলাদা আলাদা খাত থেকে আয় থাকতে হবে। দেখো পুরো পোস্টের মধ্যে অংশীদারীদের এই যে এই জিনিসগুলো ছাড়া, বেতন, তারপরে অংশীদারীদের ঋণ, কমিশন, এই জিনিসগুলো ছাড়া অকারবারি খাত যেগুলো, অর্থাৎ তোমার
আছে গৃহ সম্পত্তি খাত, কৃষি খাত, অন্যান্য উৎস খাত, এইগুলা থেকে তার কোনো যদি আয় না থাকে তাহলে আমরা কোনোভাবেই অংশীদারিদের ইন্ডিভিজুয়াল যে কর দেয় সেটা বের করতে পারবো না। তো আমাদের ওই অতটুকু পর্যন্ত যাওয়া লাগতেছে না। তাহলে আমরা শুধুমাত্র এই অঙ্কের মধ্যে কি বের করতে পারবো? ফার্মের কর দায় বের করতে পারবো। ঠিক আছে, তো ফার্মের কর দায় কেন বের করবো? আগেরটা বের করতে পারি নাই কারণ 2,50,000 টাকার কম ছিল, আর এই অঙ্কে 2,50,000 টাকার বেশি আছে। অবশ্যই এটাকে আমাদের কর দায় বের করতে হবে। কর দায় বের করা এটা নর্মাল নিয়মে, অর্থাৎ আমরা শিখছিলাম মোট আয়ের প্রথম 2.5 লাখ টাকার উপর 0% ধরতে হয়। ঠিক আছে, পরবর্তী স্টেপ হলো 4 লাখ টাকা, যেটা আমরা এই নেক্সট চ্যাপ্টার থেকেই শুরু করব। এই পর্দায়ের অনেক কিছু শিখবো এখানে, আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, পরে ওই চ্যাপ্টারে এগুলো ডিটেইলস অনেক আছে। তো সেকেন্ড স্টেপ হলো আমাদের মোট আয়ের পরবর্তী 4 লাখ টাকার উপর, ঠিক আছে, কারণ আমাদের মোট টাকা কত? 6,74,000 টাকা। 6,74,000-এর মধ্যে আমি প্রথম স্টেপটা হলো আমাদের 2.5 লাখ টাকা কর দেওয়া, হিসাবটা শুরু হয় হলো 2.5 লাখ টাকাতে, মানে 2.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকার কম যদি হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হয় না। এর পরের থেকে আমাদের ট্যাক্স দেওয়া শুরু হয়। মানে পরের স্টেপটা হলো 4 লাখ পর্যন্ত সীমাবদ্ধ। 4 লাখ টাকা পর্যন্ত 10% হারে ধরা হয়, 40,000 টাকা আছে। এরপরেও যদি কোনো আয় থাকে তাহলে তার উপর আমরা দেখতেছি কি মোট আয়ের অবশিষ্ট ছিল আরো 24,000 টাকা। তাহলে এখান থেকে আস্তে আস্তে বাদ দিব, বাদ দিয়ে দেখবো কত থাকে। যেমন 6,74,000 থেকে প্রথমে 2.5 লাখ বাদ দিছি, দেখছি যে 4 লাখের বেশি আছে, কিন্তু আমাদের স্টেপটা হলো সেকেন্ড স্টেপে 4 লাখ, এই জন্য 4 লাখ আমরা শুরু। তারপরে স্টেপ মেবি 5 লাখ না কত জানি, আমার খেয়াল নেই। তো ওইটা আমাদের যাওয়া লাগে না, কারণ আমাদের আর অল্প কিছু টাকা বাকি ছিল, 24,000। এটার স্টেপটা হলো 15%, এরপরের স্টেপ হলো 20%, তারপরে স্টেপ হলো 25%। এরকম যত আয় বেশি হবে আমাদের আয়ের হারটাও তত ট্যাক্সের হারটাও বাড়তে থাকবে। তো আমাদের মোট পর্দায় আসলো কত টাকা? 43,600 টাকা মোট কর দেয়। এই টাকাটা ট্যাক্স দিতে হবে একটা ফার্মকে। ঠিক আছে, অংশীদারিটা বের করতে পারিনি কারণ প্রত্যেক অংশীদারিদের ইন্ডিভিজুয়াল কোনো অকারবারি আয়গুলো পোস্টে দেওয়ার এইগুলো। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্ক। তারপরে যাব আমরা 3 নাম্বার অঙ্ক। টুটুল, রাতুল ও রাহুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তার লাভ লোকসান 3-2-1 অনুপাতে বন্টন করে। 2018-19 আয় বর্ষে কারবারের নিট লাভ দেওয়া আছে 3,35,000 টাকা। হিসাব বহি পরীক্ষা করে নিচের ইনফরমেশন গুলো পাইছে। অর্থাৎ আগের অঙ্কটা আর এই অঙ্কটা অনেকটাই মিল আছে। ঠিক আছে, আগের অঙ্কটা আর এই অঙ্কটা অনেকটাই মিল আছে। তো প্রথমে দেখি রাতুলের বিক্রয়ের উপর কমিশন বাবদ কত টাকা দেওয়া হয়েছে? 40,000 টাকা। বিক্রয় কমিশন, রাতুলের বিক্রয় কমিশন লিখবো 40,000 টাকা, এটা অননুমোদনযোগ্য খরচ। টুটুলকে বেতন দেওয়া হয়েছে, এটা অননুমোদনযোগ্য খরচ, বাৎসরিক কিন্তু বলছে, হ্যাঁ, 42,000 টাকা। রাহুলকে দেওয়া হয়েছে 45,000 টাকা, দুইটা আমরা বসায় দিব। তারপরে আমরা বের করব টুটুল ও রাহুলের ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ দেওয়া হয়েছে 5,000 টাকা, 4,000 টাকা, এটাও আমরা আনবো। তারপরে রাতুলকে অফিস ভাড়া দেওয়া হয়েছে 72,000 টাকা, এটা আমরা আনবো না কারণ আমরা আগেই শিখে আসছি বাড়ি ভাড়া ব্যতীত সব ধরনের পারিশ্রমিক এখানে আসবে। তাহলে রাহুলকে কারখানা ভাড়া দেওয়া হয়েছে, কারখানারটা আসবে, হ্যাঁ, অফিসেরটা আসবে না। কিন্তু একটু আমি মিস্টেক করছি না, কোনোটাই আসবে না, কারখানা বলুক আর অফিস বলুক। ঠিক আছে, এগুলোকে আমরা ধরে নেই যেগুলো ব্যক্তিগত খরচ হিসেবে ধরা হয়, অনুমোদন যদি খরচ হিসেবে ধরা হয়। তো এই জন্য আমাদের কোনো ভাড়াই কোশ্চেনে থাকলে এগুলা আমরা আনবো না। তারপরে আগা খান, ভাড়া রিলেটেড হলে হ্যাঁ, ভাড়া রিলেটেড। আগা খান ফাউন্ডেশন অনুমোদন, ফাউন্ডেশনে অনুমোদন প্রদান করা হয়েছে, কত অনুদান দেওয়া হয়েছে? 60,000 টাকা। আমরা বলছিলাম দান আসার একটাই শর্ত যে অনুমোদিত কোনো খাতে বিনিয়োগ করা যাবে না, অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে দান করলে সেটা আসবে না। তো এই আগা খান ফাউন্ডেশন একটা অনুমোদিত প্রতিষ্ঠান, তো এই খাতে দান করছে দেখে এখানে আসতেছে না। আগের অঙ্কটাও কিন্তু এই এন্ট্রিটা ছিল, হয়তো পড়তে ভুলে গেছি এই যে। ঠিক আছে, এই জন্য কিন্তু আসে নাই, কারণ এটা একটা অনুমোদিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দান করলে সেটা অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে গণ্য হয়, যা কিনা অননুমোদিত ব্যয়ের মধ্যে আসবে না। শুধু দান বলা থাকতো তাহলে এটা আসতো। ঠিক আছে, তা আমরা ছিলাম হচ্ছে অগ্রিম আয়কর, এটা আসবে কাস্টম সাইন ভঙ্গের জন্য কত টাকা? 65,000। তার মানে কি সেম, প্রায় সেম অঙ্কই কিন্তু, হ্যাঁ, ওটার সাথে এটা নিয়ে খালি এখানে এই দুইটা এন্ট্রি ওই অঙ্কে ছিল না, এই অঙ্কে এই 4 আর 5 নাম্বার এন্ট্রিটা নতুন অ্যাড করছে।
অংশীদারদের উত্তোলন আগেরটার মতোই দেওয়া আছে। তা আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, করদাতা 3 জন, টুটুল, রাতুল আর রাহুল, ঠিক আছে। তো এরপরে আয় বর্ষ কর বর্ষ মোট আয় নির্ণয় করতেছি ফার্মের। নিট লাভ প্রশ্নের মধ্যে দেখো এই যে 3,50,000 টাকা দেওয়া। তার সাথে আমরা কি করব, অননুমোদনযোগ্য ব্যয়গুলো যোগ করব। প্রথমেই যোগ করব হলো অংশীদারদের নামে নামে যেই ব্যয়গুলো আছে সেগুলো, অর্থাৎ রাতুলকে বিক্রয়ের কমিশন, রাতুলের 40,000 টাকা বসাবো। এই যে দেখছি কি রাতুলের কমিশন 40,000, টুটুলকে বেতন দিছি 42, রাহুলকে দিছি 45, তাহলে টুটুলের বেতন 42, রাহুলের 45, টোটাল 47,000 টাকা। টুটুল ও রাহুলের ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ, টুটুলের 5,000, রাহুলের 4,000, ঋণের সুদ 5,000 আর কত 4,000 বসাইছি। তারপরে হলো রাতুলকে অফিসের ভাড়া এগুলো আসবে না, এখানে এটা আসবে না, এইটা আসবে। হ্যাঁ, আয়কর প্রদান, আয়কর প্রদান কত টাকা, 40,000 টাকা। তাহলে আয়কর প্রদান এই যে 40,000 টাকা, ঠিক আছে। তবে কাস্টমস এর আইন ভঙ্গ করছে, এই জন্য 65,000 টাকা আসতেছে। তারপরে উত্তোলন আছে, উত্তোলন গুলো তার মানে কিন্তু আগের অঙ্কটার থেকে এই অঙ্কটার কোনো পার্থক্যই নেই, সেম অঙ্ক, শুধু নিচে একটা জিনিস বাড়তি করতে হয়েছে, কারণ আমাদের অন্য জিনিস চাইছে, মোটায় পর্দায় চাই না, অন্য একটা জিনিস চাইছে, এই জন্যই অঙ্কটা করানো। কারবারের মোট আয় সেটা বের করে ফেলছি। প্রত্যেক অংশীদারীদের কারবার হতে প্রাপ্ত মোট আয়ের পরিমাণ নির্ণয় করে, অর্থাৎ একটা কারবার থেকে তারা কে কত টাকা পেল সেটা বের করব, যেটাকে আমরা আবার বলি যে ফার্মের মোট আয় বন্টনও বলি অনেক সময়, যে ফার্ম থেকে যে আয়গুলো পেলো সেগুলোকে বন্টন করে দেখানো হয়। তার মানে কি, একটা ফার্ম থেকে প্রত্যেক অংশীদার কে কোন খাতে কত টাকা পেলো সেটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখাবো, যেটাকে আমরা বলতেছি ফার্ম হতে প্রাপ্ত অংশীদারদের মোট আয়। অর্থাৎ যেই ফার্মে তারা কাজ করতেছে, 3 জন অংশীদার যে ফার্ম গঠন করছে, সেই ফার্ম থেকে কে কত টাকা পেলো, কিভাবে পেলো, সেইগুলো আমরা এখানে দেখাবো। প্রথমে কমিশন কে পাইছিল, রাতুল পাইছিল না ফার্ম থেকে কত টাকা, 40,000 টাকা। আমি কি লিখছি, রাতুলের 40,000 টাকা কমিশন, আর কেউ কোনো কমিশন পায় না, এই জন্য টোটাল ওই 40,000ই হবে, ঠিক আছে। এরপরে বসাবো বেতন। বেতন টুটুল পাইছে 42,000, রাহুল পাইছে 45,000। টুটুলের ঘরে 42,000 বসাইছি, রাহুলের ঘরে 45,000, মোট বেতন দেওয়া হয়েছে কত, 87,000, ঠিক আছে। এরপরে ঋণের সুদ, ঋণের সুদ ঋণের সুদ 5,000, 4,000, দুইজনে ঋণের সুদ পাইছে ব্যাংক থেকে 5,000, 4,000। তাহলে ঋণের সুদ কে কে পাইছে, এটা টুটুল আর রাহুল। টুটুলে 5,000, রাহুলে 4,000। তারপরে আমাদের উত্তোলন কোনো সময় এখানে আসে না, বন্টনের মধ্যে উত্তোলনের সুদ থাকে, ওইটা বিয়োগ করতে হয়। কারণ উত্তোলনটা নর্মালি আয় হিসেবে ধরা হয় না, উত্তোলনটা আমাদের মালিকানা সত্ত্ব হিসেবে ধরা হয়। হ্যাঁ, এই জন্যই উত্তোলনটা আমাদের এখানে আসবে না। তো এখন আমরা হিসেব করে দেখি, আমরা এই 40-এর 40 বসাইছি, দুইটা যোগ করে হয়েছে 87 বসাইছি, দুইটা যোগ করে 9,000 হয়েছে, এটা বসাইছি। এই তিনটা আগে বসাইছি। হ্যাঁ, খেয়াল করি হিসাবটা কিভাবে করতে হয়। এখানে এই তিনটা আগে বসালাম, বসানোর পর আমরা এই যে এখানে যে মোট আয় বের হয়েছে ফার্মের, সেটা আমরা যে নিচে বসাবো, এই জায়গাটা খালি থাকবে, এই জায়গাটা আগেই বসবে না। কারবার হেতু কত পেলো সেটা বসাইতেছি নিচে, আর প্রত্যেক অংশীদার বিভিন্ন ওয়েতে যে টাকাগুলো পাইছে সেগুলো আমরা এখানে বসাইছি। তো এখন এই 7,86,000 থেকে, সরি 46,000 থেকে এই তিনটা অ্যামাউন্ট বাদ দিবা, ঠিক আছে। এই তিনটা অ্যামাউন্ট বাদ দিবা, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, 6,10,000 টাকা। তাহলে তারা তো এই প্রত্যেকে, একজনে কমিশন পাইছে, দুইজনে বেতন পাইছে, আবার দুইজনে ঋণের সুদ পাইছে, এগুলো তো পাইছেই। প্লাস ফার্মের যে মোট আয় ছিল, সেই মোট আয় থেকে ওই যেগুলো, ওগুলো তো আগেই সে নিয়ে নিছে না, এগুলো বাদ দিব। তাহলে তার অবশিষ্ট আরো কত রইলো, ফার্মের মোট আয় 6,10,000। এই তিনজনকে যার যার যত টাকা পাওনা পরিশোধ করার পরে, তারপরও ফার্মের কত আছে, 6,10,000 টাকা। কিভাবে পেলাম, 7,46,000 থেকে উপরের তিনটা বাদ দিছি, পাইছে এইটা। এই টাকাটা তাদের আনুপাতিক হারে তাদেরকে বন্টন করে দিতে হবে, অর্থাৎ 3-2-1 অনুপাত ছিল। 3-2-1 অনুপাতের যোগফল কত, 3-2-5 আর 1-6। তাহলে এই টাকাকে তুমি প্রথমে 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করবা, তাহলে টুটুলেরটা পাবা। আবার এই টাকাকে তুমি 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করবা, আবার রাতুলেরটা। আবার তুমি এই 6,10,000-কে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে রাহুলের টাকা পাবে। তারপরে তুমি তিনটা যোগ করে করে বসাবে। সর্বশেষ একটা ফার্ম থেকে অংশীদার কে কত পেলো সেটা পেলাম, অর্থাৎ এই কমিশন, বেতন, ঋণ এবং মুনাফা মিলে তারা কত টাকা পেলো একজন অংশীদার, সেটা আমরা বের করতে পারছি। বুঝতে পারছি সবাই হিসাবটা?
দেখো সবাই একটু, কারো সমস্যা থাকলে বলো এই হিসাবটা কি বলি। জি ভাই বুঝছি। আবার সেই এই ইন্টারের কথা মনে পড়ে গেল না, ইন্টারে তো অংশীদারি করছিল, ওইখানে অবশ্যই এরকম ছিল না, অন্যরকম ছিল একটু। জি ভাই। আচ্ছা, আমরা কি আরেকটা দেখতে পারি? ওরে বাবা, এটা অনেক বড়, এটা পরে দেখবো। ছোট ছোট যদি থাকে তাহলে কাজটা দেখবো, না দেখবো না। মানে এটা একদম দেখা হুম, দেখি ছোট ভাই কিনা, ছোট ভাই ছোট চাই দেখেন ভাই একটা। স্যার আজকে আর লাগবো না। 4টা অঙ্ক আছে, নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই। সময় দিলাম স্যার আমরা ট্যাক্সে টোটাল কয়টা অধ্যায় করব? প্রথমে একটা আমরা করাইছি, আমরা রেকর্ডিং করে নিই, আমাদের ক্লাস শেষ আজকে, রেকর্ডিং